আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। যুদ্ধের সময় ইরানের আকাশে ভিন গ্রহের কাণ্ড কারখানা, মার্কিন পাইলটের ভয়ঙ্কর বর্ণনা। স্বাগত জানালো পাকিস্তান, প্রধান মুসলিম দেশগুলোকে নিয়ে আঞ্চলিক নিরাপত্তা জোট গড়ার ইরানি প্রস্তাব। ট্রাম্পকেও না বলার ক্ষমতা ইসরায়েলের রয়েছে, লেবাননে যুদ্ধবিরতি অসম্ভব, বেন কভরিড। আনোয়ার ইব্রাহিমের ফেসবুক পেজে তারেক রহমানের সফর চিত্র, ব্যাকগ্রাউন্ডে আমার বন্ধু মহাজাদুজানিকা। দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ হয়রানি, আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানালো ভারত। প্রাথমিকভাবে ইরানের $50 বিলিয়ন নিষেধাজ্ঞা শিথিল করবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার পর প্রথম বিদেশ সফরে পাকিস্তানে ইরানের প্রেসিডেন্ট। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। যুদ্ধের সময় ইরানের আকাশে ভিন গ্রহের কাণ্ড কারখানা, মার্কিন পাইলটের ভয়ঙ্কর বর্ণনা। চলতি বছরের এপ্রিল মাসে ইরানের আকাশে গুলি করে নামানো হয়েছিল একটি মার্কিন যুদ্ধ বিমান। সেই বিমান থেকে কোনো মতে প্রাণে বেঁচে ফেরা এক মার্কিন ফাইটার জেট পাইলট এবার গোয়েন্দাদের কাছে এক বিস্ফোরক ও অবিশ্বাস্য দাবি করেছেন। বিমানটি বিধ্বস্ত হওয়ার ঠিক আগ মুহূর্তে তিনি আকাশে একাধিক ইরানি ড্রোনকে অবিকল একটি জেলিফিশের আকৃতিতে দলবদ্ধভাবে উঠতে দেখেন। এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট 4টি সূত্র নিশ্চিত করেছে যে ড্রোনগুলো একে অপরের সঙ্গে যুক্ত হয়ে একক কোনো প্রাণীর মতো আকাশে ডানা মেলছিল, যা মার্কিন গোয়েন্দা মহলে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। F-15 যুদ্ধ বিমানের ওই পাইলট উদ্ধার হওয়ার পর পেন্টাগনের গোয়েন্দাদের জানান, ড্রোনগুলো এমন এক জটিল নেটওয়ার্কের মাধ্যমে উঠছিল যেখানে বড় ড্রোনের নিচে ছোট ড্রোনগুলো জেলিফিশের পায়ের মতো ঝুলছিল। ঘটনাটিকে এক প্রত্যক্ষদর্শী ভিন গ্রহের কোনো কাণ্ড কারখানার সঙ্গে তুলনা করেছেন। আবার অন্য এক কর্মকর্তা একে আকাশে ড্রোনের মাইনফিল্ড বলে আখ্যা দিয়েছেন। মার্কিন সামরিক বিশেষজ্ঞরা বলছেন, পাইলটের এই দাবি যদি সত্যি হয় তবে তা ইরানের ড্রোন প্রযুক্তির এক ভয়ঙ্কর ও অভাবনীয় অগ্রগতির প্রমাণ। ধারণা করা হচ্ছে ড্রোনগুলোর এই বিশেষ ঝাঁক বা মেশড নেটওয়ার্কিং ক্ষমতার কারণেই অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমানটিকে গুলি করে নামাতে সক্ষম হয়েছিল ইরান। এই সংঘাতের ইতিহাসে ইরানের আকাশে কোনো মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা এটিই প্রথম। অবশ্য পাইলটের এই দাবি নিয়ে খোদ মার্কিন গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের মধ্যেই মতভেদ দেখা দিয়েছে, কারণ বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় ওই পাইলট মাথায় প্রচন্ড আঘাত বা কনকাশন এর শিকার হয়েছিলেন। তাছাড়া এই যুদ্ধ শুরু হওয়ার পর এটি ছিল তার দ্বিতীয়বার বিমান বিধ্বস্তের ঘটনা। এর আগে কুয়েত বাহিনীর ভুলবশত বা ফ্রেন্ডলি ফায়ারে তার বিমান ভেঙে পড়েছিল, ফলে মানসিক ট্রমার কারণে তিনি কোনো মরীচিকা দেখেছিলেন, নাকি ইরান সত্যিই এমন কোনো গোপন ও মারাত্মক প্রযুক্তি তৈরি করে ফেলেছে যা আমেরিকারও অজানা, তা নিয়ে প্রশ্ন উঠেছে। কারিগরি ভাষায় একে ওয়ান টু মেনি বেসড নেটওয়ার্কিং বলা হয়, যা চীন বা রাশিয়ার মতো দেশের কাছে রয়েছে বলে ধারণা করা হয়। মার্কিন সামরিক আধুনিকায়ন ও ড্রোন যুদ্ধ বিশেষজ্ঞ এমা বেটস জানিয়েছেন, এই ধরনের সমন্বিত ড্রোন ঝাঁক যদি বিস্ফোরক বহন করে নিখুঁতভাবে আকৃতি বজায় রেখে আক্রমণ চালাতে পারে, তবে তা যে কোনো দেশের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এক বিশাল ও ব্যয়বহুল হুমকি। পাইলটের এই চাঞ্চল্যকর স্বীকারোক্তি এমন এক সময়ের সামনে এলো যখন গত সপ্তাহে ঘোষিত যুদ্ধবিরতির পর মার্কিন যুক্তরাষ্ট্র ও তেহরান এই যুদ্ধ স্থায়ীভাবে অবসানের লক্ষ্যে 60 দিনের এক আলোচনা প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এই আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচি ও ড্রোন প্রযুক্তি নিয়ে পেন্টাগন যে বাড়তি চাপে থাকবে তা বলাই বাহুল্য। এই বিষয়ে মার্কিন এয়ারফোর্স বা সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি। তবে ড্রোন বিশেষজ্ঞরা মনে করছেন, যদি ইরান সত্যি রাশিয়া বা চীনের সহায়তায় এই প্রযুক্তি অর্জন করে থাকে, তবে তা মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর জন্য আগামী দিনে চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে। সূত্র CNN। স্বাগত জানালো পাকিস্তান, প্রধান মুসলিম দেশগুলোকে নিয়ে আঞ্চলিক নিরাপত্তা জোট গড়ার ইরানি প্রস্তাব। ইসলামী ইরান প্রধান কয়েকটি মুসলিম দেশকে নিয়ে একটি আঞ্চলিক নিরাপত্তা কাঠামো তৈরির প্রস্তাব দিয়েছে
এবং যুক্তি দিয়েছে যে ইসরায়েলি আগ্রাসন মোকাবেলা ও অঞ্চল জুড়ে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য মুসলিম দেশগুলোর মধ্যে ঘনিষ্ঠ প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা অপরিহার্য। ইরানের তত্ত্বাবধায়ক প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মজিদ ইবনুর রেজা এবং পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফের মধ্যে এক টেলিফোন আলাপের সময় প্রস্তাবটি উত্থাপন করা হয়। ইরানি মন্ত্রী সাম্প্রতিক একটি হেলিকপ্টার দুর্ঘটনায় বেশ কয়েকজন পাকিস্তানি সামরিক সদস্যের মৃত্যুতে শোক প্রকাশ করে আলাপ শুরু করেন এবং সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার সময় ইরানের প্রতি সমর্থন ও সংহতির জন্য ইসলামাবাদকে ধন্যবাদ জানান। ইবনুর রেজা আঞ্চলিক ঘটনাবলিতে পাকিস্তানের অবস্থানের প্রশংসা করেছেন, বিশেষ করে ইরানের ওপর হামলার নিন্দা এবং সাংহাই সহযোগিতা সংস্থার বৈঠক সহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে তেহরানের প্রতি সমর্থনের কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, কঠিন সময়ে মিত্র দেশগুলোর দেখানো সমর্থন ইরান সরকার ও জনগণ কখনো ভুলবে না। আঞ্চলিক উত্তেজনা হ্রাসের লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা ও সাম্প্রতিক বোঝাপড়া সহজতর করার ক্ষেত্রে ভূমিকার জন্য ইরানি মন্ত্রী পাকিস্তান সরকার ও সশস্ত্র বাহিনীর প্রশংসাও করেছেন। একই সাথে তিনি জোর দিয়ে বলেছেন যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়া সত্ত্বেও তেহরান সতর্ক রয়েছে এবং এই চুক্তির কোনো ধরনের লঙ্ঘনের বিরুদ্ধে ইরানের সশস্ত্র বাহিনী কঠোর ব্যবস্থা নেবে। গাজা, লেবানন ও সিরিয়ার ইহুদিবাদী ইসরায়েলের সামরিক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে ইবনুর রেজা যুক্তি দেন যে এই অঞ্চলে চলমান অস্থিতিশীলতা ইসরায়েলি স্বার্থ রক্ষা করেছে এবং তিনি ইসরায়েলি আগ্রাসন ও সম্প্রসারণবাদী নীতির মোকাবেলায় মুসলিম দেশগুলোকে একটি ঐক্যবদ্ধ পন্থা অবলম্বনের আহ্বান জানান। সেই কৌশলের অংশ হিসেবে তিনি ইরান, পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক, মিশর এবং অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলোকে নিয়ে একটি ইসলামী বিশ্বের আঞ্চলিক নিরাপত্তা বলয় প্রতিষ্ঠার তেহরানের প্রস্তাব পুনর্ব্যক্ত করেছেন। ইরানি মন্ত্রীর মতে এই উদ্যোগটি উন্নত নিরাপত্তা সমন্বয়, আঞ্চলিক সংলাপ এবং ইসলামী বিশ্বের মুখোমুখি হওয়া অভিন্ন চ্যালেঞ্জগুলো মোকাবেলায় সম্মিলিত প্রচেষ্টার জন্য একটি মঞ্চ প্রদান করবে। তিনি এই প্রস্তাবের বিষয়ে আঞ্চলিক সরকারগুলোর সাথে আলোচনা শুরু করতে ইরানের প্রস্তুতির কথাও ঘোষণা করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে কোনো অনুরোধ বা চাপ প্রয়োজনে সরাসরি প্রত্যাখ্যান করার ক্ষমতা ইসরায়েলের রয়েছে বলে দাবি করেছেন দেশটির কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। একই সঙ্গে লেবাননের সাথে যে কোনো ধরনের যুদ্ধবিরতির প্রস্তাবকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে উড়িয়ে দিয়েছেন তিনি। ইসরায়েলি গণমাধ্যম আরুজ শেভাকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন চাপের মুখে ইসরায়েলের অবস্থান কি হবে এমন প্রশ্নের জবাবে বেন গভির স্পষ্ট ভাষায় বলেন, অবশ্যই ইসরায়েল ট্রাম্পের আপিল বা অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে। লেবানন প্রসঙ্গে নিজের অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে এই উগ্রপন্থী মন্ত্রী বলেন, লেবাননে কোনো যুদ্ধবিরতি হতে পারে না, কোনো অবস্থাতেই না। তিনি মনে করেন হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান পুরোপুরি বন্ধ করা ইসরায়েলের নিরাপত্তার জন্য বড় ধরনের ভুল হবে। সাক্ষাৎকারে দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়েও কথা বলেন বেন গভির। চলতি বছরের শেষের দিকে ইসরায়েলে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচন প্রসঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, তাদের বর্তমান ডানপন্থী ক্ষমতাসীন জোট নির্বাচনের পরেও ক্ষমতায় টিকে থাকতে পারবে, তবে এর জন্য তাদের বেশ কাঠখড় পোড়াতে হবে। উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতা ধরে রাখতে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। বেন গভির এমন মন্তব্য মার্কিন ইসরায়েল কূটনৈতিক সম্পর্কে নতুন করে অস্বস্তি তৈরি করতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের বিষয়ে জোর দিলেও ইসরায়েলের অভ্যন্তরে থাকা কট্টরপন্থী নেতারা যে সহজে তা মানবেন না, এই বক্তব্য তারই স্পষ্ট ইঙ্গিত। আনোয়ার ইব্রাহিমের ফেসবুক পেজে তারেক রহমানের সফর চিত্র, ব্যাকগ্রাউন্ডে আমার বন্ধু মহাজাদু জানে গান। সম্প্রতি রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক এবং দুটি চুক্তি স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের 2 দিনের এই সফরের চুম্বক অংশ নিয়ে বিশেষ একটি ভিডিও প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ভিডিওটির আবহ সঙ্গীত হিসেবে ব্যবহার করা হয়েছে বাংলাদেশের গান মহাজাদু, যা সম্প্রতি কোক স্টুডিও বাংলায় মারফতে তুমুল জনপ্রিয় হয়েছে হাবিব ওয়াহিদ ও মেহের নিগরি রুস্তমের কণ্ঠে।
বাউল সাধক দূরবীন শাকের শিষ্য গীতিকবি খোয়াজ মিয়ার লেখা এই গানটি বাংলার বাউল ঐতিহ্য ও ফার্সি কবিতার ফিউশনে তৈরি করা। সকাল 9টার দিকে আনোয়ার ইব্রাহিমের ভেরিফাইড ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করা হয়। প্রকাশের মাত্র 8 ঘন্টার মধ্যে ভিডিওটি 1 মিলিয়নের বেশি বার দেখা হয়েছে এবং সামাজিক মাধ্যমে ব্যাপক শোরগোল তুলেছে। 2 মিনিট 40 সেকেন্ডের এই ভিডিওতে দুই দেশের সরকার প্রধানের বৈঠক, গার্ড অফ অনার, মধ্যাহ্নভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন আনুষ্ঠানিক কর্মসূচির দৃশ্য তুলে ধরা হয়েছে। পুরো ভিডিওতে আমার বন্ধু মহাজাদু জানে গানটি বাজতে শোনা যায়। মাঝখানে দুই নেতার বৈঠকের কিছু গুরুত্বপূর্ণ মোমেন্ট ফ্রেমবন্দি হয়। ভিডিওর একটি অংশে আনোয়ার ইব্রাহিমকে রোহিঙ্গা সংকট বলতে দেখা যায়। বাংলাদেশ ও মালয়েশিয়ায় অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের সংকট সমাধানেই দুই দেশ যৌথভাবে কাজ করবে। উল্লেখযোগ্য বিষয় হলো, রোহিঙ্গা ইস্যুতে তার এই বক্তব্য প্রদর্শনের সময়ও ভিডিওতে বাজতে থাকে লাগাইয়া পিরিতির ডুরি, আলগা থাকি টানিরে পংক্তি বাজতে থাকে, যা অনেকের নজর কাড়ে। মহাজাদু গানটি যেমন প্রেম আর অনুভূতি প্রকাশের গণ্ডি পেরিয়ে যায় অবলীলায়, তেমনি ভিডিওটিতে দুই দেশের সম্পর্কের উষ্ণতা এবং দুই প্রধানমন্ত্রীর বন্ধুতার নতুন দৃষ্টান্ত উপস্থাপিত হয়। দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ হয়রানি, আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানালো ভারত। বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমানকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল, তবে তিনি নিজ সিদ্ধান্তে ঢাকা ফিরে গেছেন বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জেসওয়াল এই তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা 14 জন একটি ব্যক্তিগত পাসপোর্ট ও সার্ক ভিসা নিয়ে ভারতে আসেন। তার উদ্দেশ্য ছিল ইন্ডিয়ান ওশন রিম অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের 28তম বৈঠকে অংশ নেয়া। জয়সওয়াল জানান, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অভিবাসন কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন। পরে সফরের উদ্দেশ্য পুনরায় নিশ্চিত হওয়ার পর তাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়, তবে তিনি নিজ ইচ্ছায় ঢাকা ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। এর আগে জাহিদুর রহমানকে দিল্লি বিমানবন্দরে কিছু সময় আটকে রাখার ঘটনায় বাংলাদেশ সরকার ভারতের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছিল। মূলত নিরাপত্তা সংক্রান্ত একটি নজরদারি তালিকায় তার নাম থাকায় অভিবাসন কর্মকর্তারা তাকে সাময়িকভাবে আটকে রেখেছিলেন। দীর্ঘদিনের অচল অবস্থার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচিত সমঝোতার আওতায় ইরান সর্বোচ্চ $50 বিলিয়ন পর্যন্ত নিষেধাজ্ঞা শিথিল সুবিধা পেতে পারে বলে জানা গেছে। চুক্তির ফলে আগে থেকে অবরুদ্ধ থাকা বিপুল পরিমাণ ইরানি সম্পদ ধাপে ধাপে মুক্ত হওয়ার সুযোগ তৈরি হবে। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য অনুযায়ী কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত আলোচনায় প্রথমে 2 ধাপে $6 বিলিয়ন করে মোট $12 বিলিয়ন মুক্ত করার বিষয়ে নীতিগত সমঝোতা হয়েছিল। পরবর্তীতে সুইজারল্যান্ডে চূড়ান্ত স্বাক্ষর অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়। ইরানের এক মুখপাত্র জানিয়েছেন, ওই প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী প্রথম ধাপে ইরানের $12 বিলিয়ন সমপরিমাণ তহবিল ছাড় করা হবে। এরপর 60 দিনের আলোচনাকালে আরো $12 বিলিয়ন উন্মুক্ত হতে পারে। শেষ পর্যন্ত দুই পক্ষের মধ্যে পূর্ণাঙ্গ ও চূড়ান্ত চুক্তি হলে নিষেধাজ্ঞা শিথিল এবং অবমুক্ত তহবিলের মোট মূল্য $50 বিলিয়ন পর্যন্ত পৌঁছাতে পারে। তবে এই অর্থ ইরানের হাতে সম্পূর্ণ অবাধ নগদ অর্থ হিসেবে দেয়া হবে না বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা দীর্ঘদিন ধরে আশঙ্কা প্রকাশ করে আসছেন যে এমন অর্থ ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পসের কার্যক্রমে ব্যবহৃত হতে পারে। এই কারণে তহবিল ব্যবহারে কঠোর শর্ত আরোপের প্রস্তাব রাখা হয়েছে। চুক্তির আওতায় মুক্ত হওয়া অর্থ প্রধানত খাদ্য, ঔষধ ও মানবিক প্রয়োজনীয় পণ্য আমদানির মতো খাতে ব্যয়ের অনুমতি পাবে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের আরেকটি শর্ত হলো অনুমোদিত মার্কিন সংযুক্ত বাজার ও আর্থিক চ্যানেলের মাধ্যমে এসব পণ্য ক্রয় করতে হবে। এই শর্তগুলো নিয়ে তেহরানের অবস্থান পুরোপুরি স্পষ্ট না হলেও এখন পর্যন্ত ইরান প্রকাশ্যে কোনো আপত্তি জানায়নি। বিশ্লেষকদের মতে চূড়ান্ত চুক্তি বাস্তবায়িত হলে তা ইরানের অর্থনীতির জন্য উল্লেখযোগ্য স্বস্তি বয়ে আনতে পারে এবং পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করতে পারে। সূত্র আল জাজিরা।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার পর প্রথম বিদেশ সফরে পাকিস্তানে ইরানের প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ সমঝোতার পর প্রথম বিদেশ সফরে পাকিস্তানে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর এটি তার প্রথম রাষ্ট্রীয় সফর। আল জাজিরার খবরে বলা হয়, মঙ্গলবার ইসলামাবাদের কাছে একটি সামরিক ঘাঁটিতে পৌঁছালে তাকে স্বাগত জানান পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জরদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। একদিনের এই রাষ্ট্রীয় সফরে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সঙ্গে মন্ত্রী ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল রয়েছে। সফরকালে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন এবং প্রেসিডেন্ট জরদারির সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরকালে সিনেট চেয়ারম্যান ইউসুফ রাজা গিলানি, জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, দুই দেশ দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করবে এবং বাণিজ্য, জ্বালানি, সীমান্ত নিরাপত্তা, জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি ও আঞ্চলিক সংযোগ ব্যবস্থা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করার নতুন পথ অন্বেষণ করবে। পেজেশকিয়ানের এই সফর এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন সম্প্রতি সুইজারল্যান্ডের বুর্গেনস্টক শহরে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ পরবর্তী প্রথম দফার গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ওই আলোচনার অংশ হিসেবে ইরানের জব্দকৃত $1200 কোটি মুক্ত করে দিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি আগামী 21 আগস্ট পর্যন্ত ইরানকে তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য বিক্রির সুযোগ দিতে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করার ঘোষণাও দিয়েছে ওয়াশিংটন। আলোচনার শেষে একটি চূড়ান্ত সমঝোতার লক্ষ্যে নির্ধারণ করা হয়েছে 60 দিনের রোডম্যাপ। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। যুদ্ধের সময় ইরানের আকাশে ভিন গ্রহের কাণ্ড কারখানা, মার্কিন পাইলটের ভয়ঙ্কর বর্ণনা। স্বাগত জানালো পাকিস্তান, প্রধান মুসলিম দেশগুলোকে নিয়ে আঞ্চলিক নিরাপত্তা জোট গড়ার ইরানি প্রস্তাব। ট্রাম্পকেও না বলার ক্ষমতা ইসরায়েলের রয়েছে, লেবাননে যুদ্ধবিরতি অসম্ভব, বেন গভরিড। আনোয়ার ইব্রাহিমের ফেসবুক পেজে তারেক রহমানের সফর চিত্র, ব্যাকগ্রাউন্ডে আমার বন্ধু মহাজাদুজানি কার। দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ হয়রানি, আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানালো ভারত। প্রাথমিকভাবে ইরানের $50 বিলিয়ন নিষেধাজ্ঞা শিথিল করবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার পর প্রথম বিদেশ সফরে পাকিস্তানে ইরানের প্রেসিডেন্ট। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।